নমস্কার, আমি শিল্পা। গল্পের আসরে আপনাদের জানাই স্বাগত। আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম নিশির ডাক। আপনাদের গল্প শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। ঝন্টা তখন একেবারে কোলের ছেলে। তখন তার মায়ের শক্ত অসুখ করে, সেই জন্যে সে আল্লাদি পিসির কোলে মানুষ হয়। আল্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে, তাই শ্বশুর ঘর করতে পারেনি। আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদের মতো কথা বলে, তাই তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়ের সে তাই আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতেই চায়নি। ঝন্টাও আল্লাদি পিসি বলতে অজ্ঞান। আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন, তাই আল্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্তি। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষার জলে নদী নালা ভরাট হয়ে আছে, নিজেদের পুকুরের জল ফেঁপে উঠেছে। ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা জাতের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্যে শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষার জলে নদী নালা ভরাট হয়ে আছে, নিজেদের পুকুরের জল ফেঁপে উঠেছে। ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানান জাতের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না। আল্লাদি পিসি মরলে যে ঝন্টায় গয়ায় তার পিণ্ডি দেবে, এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আল্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আল্লাদি পিসি, দেহে রোগ বালাই নেই। অমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউই ধারণা করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠে ছুঁয়ে দিয়েছে। কারোর সঙ্গেই কথা কয় না, খায় না, দায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রে ঘুমের ঘোরে ঝন্টা হঠাৎ ধর্মর করে উঠে বসে। মা সুদই, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকায়, তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আল্লাদি পিসিমা আমায় ডাকলো যে। শুনে মা শিউরে ওঠেন। ঝন্টার গায়ে, মাথায়, পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম রাম। পাড়ার 5 জন বৌঝি বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, পড়ামুখী আল্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুর ঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন,
ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের খালে আমার ঘাড় মোটকে রাখতো। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশে নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সবকিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাউর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে গেল। কোথায় একটি ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে। একটা থমথমে ঝিমঝিম ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আলাদি পিসি ওকে ডাকছে। বলছে, ওরে ঝন্টা, শিগগির আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে, দেখবি আয়। তোর পোলাটা নিয়ে আসতে ভুলিস নি যেন। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমাচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের ওপর ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপ ছপ করে পোড়ো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো ঝন্টা ভেবে কিনারা পায় না। যে খালে সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। কার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খাইলে নিয়ে এগিয়ে চলল। এই যে সেই শ্যাওড়া গাছ। আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আল্লাতে পিসি না? দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার যেন জ্ঞান ফিরে এলো। আল্লাতে পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এলে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আল্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাইনি। আল্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত ছুটে। হঠাৎ তার হাতের মাছের খাইলে কে যেন ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো, ওর মুখ দিয়ে তখন গ্যাঁজলা বের হচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না।
শুধু বোকার মতো ড্যাব ড্যাব চোখে চেয়ে থাকে। গায়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওই রকম করে নিশিরটাকে ভুলিয়ে জলার ধারে ঘাড় মোটকে রাখে। শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলে শিওরে জেগে থাকে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হল? কি কুক্ষণেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন ঘোলাটে চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আটকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তা এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ স্বরে ঝন্টা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস না ঝন্টা, ওসব পেট নিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসত ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দা ফুরিয়ে গেছে। কাশির জর্দা না হলে আমার মুখে রুচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি কাশির জর্দা খাবে ঠান্ডি? সঙ্গে সঙ্গে ঠন করে মিশেতে পড়লো একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো। কোত্থেকে এলো ঝন্টার মা? আরে যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতে পেরে তারা খুলে বলল, জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু সেই আহ্লাদি পেতনির কথা শুনলেন, অমনি রাম রাম করতে করতে একেবারে নিজের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোক এভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কিসের যেন দুঃস্বপ্ন দেখি মাঝরাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন। বাঁশঝাড়ের দিকে যেখানে একটানা ঝিঝি ডেকে চলে, সেখানে যেন কার কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন। ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধে থেকে একটানা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখিলেরা কখন যে গিয়ে বাসায় ছিঁড়িয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমন বিশ্রীভাবে ডাকছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোঁ শোঁ আওয়াজ বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটি লোকও নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ
আতঙ্কে সবাই প্রহর গণনা করছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধ্যাবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের 10টা বাড়ির লোকে ঘুম হতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। অবিশ্রান্ত বর্ষা চলছে। তারই সঙ্গে তাল রেখে খানাডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার ওপর কালপুরুষ সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গণনা করছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমাচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে প্রাণ নেই বুঝি। আকাশে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসুনি কথা শোনা গেল। ঝন্টা, উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসুনি আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসলো। কার ডাক? কোথায় যেতে হবে? কিচ্ছু জানে না। তবুও সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের কার আহ্বান। আজ আর বলো নিসনি ঝন্টা, খেপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দেবার উপায় নেই। ঝন্টা খেপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠানে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝটপটি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার, এত জমাট বেঁধে আছে, তবুও ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না। হয়েছে, ওইখানে কত মাছ গায়ে মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, ছুরি দিয়ে খেপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবুও ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গায়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আল্লাদি পোড়ার মুখী পেতনি হলেও ওকে ভুলতে পারেনি, তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিলে। বহু বছর কেটে গেছে, এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধারে দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি